আমাদের দেশে আগে যে একটা ১/১১ ঘটেছিল, সেই সময়টিতে ব্যবসায়ীদের উপর যে জুলুম এবং অত্যাচার শুরু হয়েছিল, ওটি ছিল প্রকাশ্য। তালিকায় করে, নাম করে, তারপর ব্যবসায়ীদেরকে দৌড়ের উপর রেখে এই বাংলাদেশের অর্থনীতির যে সর্বনাশ ঘটানো হয়েছিল, তার চাইতেও পরোক্ষ চাপ প্রয়োগ করে বর্তমান জামানাতে ব্যবসায়ীদের সর্বনাশ ঘটিয়ে ফেলা হয়েছে। বিভিন্নভাবে এই সমস্যাগুলো তৈরি হয়েছে। প্রথমত, প্রান্তিক লেভেলে যারা ব্যবসা-বাণিজ্য করতেন, ধরুন আওয়ামী লীগের যারা লোকজন, ছোট, ছোট দোকানদারি করতেন, ছোট একটা খামার চালাতেন। জেলা শহর, উপজেলা শহরে তাদের একটা ফার্ম ছিল। হয়তো অনেকের একটা যাকে বলা হয় ডিসপেন্সারি ছিল, অর্থাৎ ওষুধের দোকান ছিল। কারো একটা প্যাথোলজিক্যাল ল্যাব ছিল, কারো একটা আ ফটো তোলার যে স্টুডিও ছিল। এরকম ছোট, ছোট দোকান ছিল। আওয়ামী লীগের যারা লোকজন আছে, এদের একেকটা দোকানে ৩ জন ৪ জন করে কর্মচারী ছিল। এই দোকান যারা ভাড়া দিতেন, তারা সেখান থেকে টাকা পেতেন। এরকম লক্ষ, লক্ষ প্রতিষ্ঠান বন্ধ। ওখানে যারা ২-৩ জন লোক চাকরি করতো, তারা বেতন ভাতা পাচ্ছেন না, কাজকর্ম করতে পারছেন না। আর ওই পরিবার রাস্তায় ফকিরে রূপান্তরিত হয়েছে। আর সে উন্মাদবদ্ধ হয়ে বদ্ধোন্মাদের মতো পালিয়ে বেড়াচ্ছে। অনেকে রিক্সা চালাচ্ছে, অনেকে ছিনতাই করছে, অনেকে ডাকাতি করছে, অনেকে চোরাচালানি করছে। মানে বিভিন্ন রকম তার এলাকা বাস্তুচ্যুত হওয়ার পরে অন্য সবাই যে কাজগুলো করে, সেই কাজগুলো করছে প্রান্তিক লেভেলে। যারা মধ্যমানের ব্যবসায়ী, ব্যাংক লোন নিয়ে টুকটাক ব্যবসা-বাণিজ্য করেন, আমদানি করেন, রপ্তানি করেন, ছোট একটা ইন্ডাস্ট্রি চালান। তারা গত ৭ মাসে ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে দেখেন যে একটি নতুন প্রকল্প তারা অনুমোদন করেনি, একটা প্রতিষ্ঠান বিএমআরি করেনি এবং বোর্ড মিটিং, যেখানে সপ্তাহে, সপ্তাহে বোর্ড মিটিং হয়, যেখানে প্রয়োজন হলে একটা সপ্তাহে ২ বারও বোর্ড মিটিং হয়, সেখানে আমার জানা মতে অনেকগুলো ব্যাংক ২ মাস ৩ মাসের মধ্যে একটা করে বোর্ড মিটিং তারা করতে পারছে না। আবার এই বোর্ড মিটিং করে তারা সেই বিষয়গুলো যদি বাংলাদেশ ব্যাংকে অনুমোদনের জন্য পাঠান, সেখানে আমলাতান্ত্রিক জটিলতায় পড়ছে। তারা যদি কোনো মানে একটা বোর্ড মিটিং করে তারপরে আবার সেটি যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাদেরকে চেক রিচেক করতে হয়, সেখানে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা পড়ে যাচ্ছে। তো এই কারণে কি হচ্ছে, যেটিকে মধ্যম ক্যাটাগরি যারা ব্যবসায়ী রয়েছেন, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। বিকজ ব্যাংকগুলো এখন টাকা দিতে পারছে না। দ্বিতীয়ত, কনজিউম কমে গেছে। যেকোনো প্রোডাক্ট আপনি চিন্তা করুন, ফ্রেশ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে সিটি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, মানে তাদের যে সকল প্রোডাক্ট, যেমন তেল, আটা, ময়দা, চিনি, ভোগ্যপণ্য যে খরচ করে, বা তাদের টিস্যু রয়েছে, প্রায় সব প্রোডাক্টগুলোর যে চাহিদা, এটি কমে গেছে। কিন্তু তাদের যে স্ট্রাকচার, ব্যাংক লোন, তারপরে তাদের যে ম্যান পাওয়ার, এরপর তাদের মেশিনের যে অ্যাবিলিটি, খাজনা, ট্যাক্স, ভ্যাট সব কিন্তু আগের মতো আছে। বিদ্যুৎ বিল, কিন্তু বিক্রি বাট্টা আগের মতো নেই। তা বিক্রি বাট্টা যদি 30-40% কমে থাকে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো এখন কোন অবস্থায় চলছে? সব জায়গাতে গিয়ে দেখেন কান্নার রোল। বাংলাদেশের প্রাইভেট সেক্টরে সবচেয়ে বেশি লোক এমপ্লয় করে, ১ লাখ লোক এমপ্লয় করে প্রাণের অফিসে গিয়ে দেখেন, দোকানগুলোতে গিয়ে দেখেন বেচা কেনার অবস্থা কী, ওয়ালটনে গিয়ে দেখেন বেচা কেনার অবস্থা কী, স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখেন যারা আমদানি করতেন ইলেকট্রনিক্স পণ্য, তারা কী অবস্থায় রয়েছে। এই হলো যাকে বলা হয় অর্থনীতির খারাপের কারণে। এরপর যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান, যাদের মালিকরা বিভিন্ন কারণে শেখ হাসিনার কাছে একবার গিয়েছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, এবং এটা জানেন যে এটা ব্যবসায়ীদেরকে বাধ্য করা হয়, চাঁদা দিতে বাধ্য করা হয়, অনেক সময় তাদেরকে নিতে বাধ্য করা হয়। খুব অল্প ব্যবসায়ী রয়েছে যারা শেখ হাসিনা, খালেদা জিয়া বা এরশাদকে ব্যবহার করে যাকে বলা হয় যারা বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যায়, ধড়িবাজ টাইপের, তারা কিন্তু আগেই আখের গুছিয়ে নেয় এবং তারা সবাই দেশের বাইরে নিরাপদ স্থানে চলে গেছে। স্বামীর গ্রুপের লোকজন কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের অষ্টম ধনী। বাংলাদেশ সরকারের একটা সামর্থ্য আছে, সেটা বাংলাদেশের পাসপোর্টই ফেলে দিয়েছে। সিঙ্গাপুরের নাগরিকত্ব। এস আলম কোথায়? সিঙ্গাপুরে। সে বাংলাদেশের পাসপোর্ট ফেলে দিয়েছে এবং সে এখন সিঙ্গাপুরের নাগরিক। আপনি তার একটা পশম স্পর্শ করতে পারবেন না।